ওয়েলকাম টু টাইটানিক অফ বাংলাদেশ। বাংলাদেশের টাইটানিকে তোমাদের স্বাগত। পেছনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওই বাড়ি যেখানে 1975 সালের 15ই আগস্ট একসাথে টোটাল 17 জনকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, ফাইনালি গিয়ে আমরা কলকাতার মানুষ এসে এখানে দেখতে পেলাম এই বিরিয়ানি। এক পিস দিয়ে 180 টাকা, দুই পিস দিয়ে 300 টাকা, অনেক সস্তা। 4 পিস দিয়ে 560 টাকা, প্রচুর সস্তা। আমাদের এই তো চলে এসছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার। এই হচ্ছে দেখো লালবাগ ফোর্ট, লেখা আছে শাঁখারি বাজার। এই গলিটা হচ্ছে পুরোটাই হিন্দুদের দোকান। হো হো হো, এই হচ্ছে কিন্তু বাংলাদেশের লঞ্চ। ঢাকেশ্বরী মন্দির, এই ঢাকেশ্বরী, এই ঢাকার ঈশ্বরী বা ঢাকার রক্ষাকর্তা, এখান থেকেই এসছে। এই হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, যেখানে তোমরা এলে সারা বছর দেখতে পাবে দুর্গাপুজো হয়। ঢাকাতে আজকে তৃতীয় দিন। সবাইকে গুড মর্নিং, হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, একদম বাংলাদেশের ঢাকা থেকে। আর এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আজকে, এখন যাচ্ছি ধানমন্ডি, তাই তো দাদা? ওখানে হচ্ছে বঙ্গবন্ধুর কি বাড়ি ওটা, আমরা যাচ্ছি এখন প্রথমে বঙ্গবন্ধুর বাড়ি, যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। চলো ওখানে গিয়ে তোমাদেরকে বলবো কি হয়েছিল না হয়েছিল। এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেখানে হচ্ছে মেন রোড, সেখানে পৌঁছাই। আমরা আছি আসলে মিরপুরে, আর মিরপুরের এখানে বিভিন্ন রকম ভাগ আছে, মিরপুর 10, মিরপুর 11 এরকম মেট্রো স্টেশন। এই যে এখন শেওড়াপাড়াতে এলাম, এটাও মিরপুরেরই একটা অংশ, তবে এই জায়গাটার নাম শেওড়াপাড়া। এই যে কারওয়ান বাজার, রাসেল স্কোয়ার, যে এই জায়গাটারই হচ্ছে ধানমন্ডি। আমরা ওখানেই যাব একটু ভেতর দিকে। তো আপাতত এই যে শেওড়াপাড়া স্টেশন, মেট্রোতে আমরা এখন উঠছি, এখন গিয়ে কাটবো টিকিট। তোমরা অলরেডি দেখে নিয়েছো যে মেট্রো আমরা জার্নি করেছি, তোমরা না দেখলে অবশ্যই দেখো, জানাও। আর কোনো ভুলভ্রান্তি হলে সেটাও বলো, যে বাংলাদেশ থেকে যারা দেখছো, জানো আমি ইন্ডিয়া থেকে এসেছি, সমস্ত তথ্য সঠিক দেওয়া সম্ভব নয়। আমি ইন্ডিয়া সম্পর্কে যতটা জানি, তোমরা আরও বেটার জানবে বাংলাদেশের যারা আছো। এই হচ্ছে এখন ঢাকার মেট্রোর যে মেন রুটটা, যেটা পর্যন্ত চলে, শুধু এই কমলাপুর পর্যন্ত চলে না, মতিঝিল পর্যন্ত চলে। আর এখানে টিকিট কেটে নিতে পারো তোমরা এখান থেকে। আর এখানেও আছে যেটা হচ্ছে এমআরটি পাসের জন্য, এখানে যারা পাস কাটে তাদের জন্য ওখান থেকে অনেকে টিকিট সংগ্রহ করে। আর সেলফ নিজেরাই টাকা দিলে কোথায় যেতে হবে একদম বাংলাতেই সমস্ত কিছু লেখা আছে, ইংলিশও করে নেওয়া যায়। তো তোমরা সেরকমভাবে এখান থেকে টিকিট কেটে নিতে পারবে। আর প্রত্যেকটা জায়গায় এরকম কত দূর কত পর্যন্ত সেটার ভাড়াটাও দেওয়া আছে। যে আমরা এখন শেওড়াপাড়াতে আছি, আর আমরা যাব কারওয়ান বাজার, যেটা 30 টাকা ভাড়া। দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, যেখানে টাকা দিতে হয়, ওখানে সিলেক্ট করে নিতে হয় যে আমরা কত দূর যাবো। দেখো এখানে সিস্টেমটা এরকমই, কার্ড খুলে গেল। রে বাপরে, কি জোরে আওয়াজ হলো, সেরা সেরা। চলে এলাম একদম স্টেশন। এই যে লেখা আছে মতিঝিল, এখন কিন্তু এই মতিঝিল পর্যন্তই যায়। আর যেখানে যেখানে কমলাপুর লেখা আছে, কমলাপুর পর্যন্ত ইন ফিউচার তৈরি হচ্ছে, কয়েকদিনের মধ্যেই হয়তো তৈরি হয়ে যাবে। তো আমি অলরেডি মেট্রো নিয়ে ভিডিও দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের মেট্রো স্টেশন ঠিক কেমন। যেহেতু এখানে ওভারহেড তার আছে, যেমন আমাদের নর্মালি লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন যেমন চলে ওভারহেড তারে, দিল্লি মেট্রো যেমন ওপরে, সেই জন্য এইখানের যে গার্ডটা এরকম বুক হাইট পর্যন্ত আছে। কারণ আমাদের কলকাতা মেট্রোর যেগুলো গার্ড এখন নতুনগুলো হচ্ছে ওপর পর্যন্ত, তার কারণ কলকাতা মেট্রোতে লাইনের পাশে হচ্ছে আমাদের কানেকশানটা। কারণ যেহেতু যেটা আমাদের ব্লু লাইন, সেটা যেহেতু অনেক বছর আগেকার লাইন, আর তখন সিস্টেমটাই ছিল এরকম যে মাটির সাথে কানেক্টেড কারেন্ট। আর সেভাবেই কিন্তু এই ট্রেন, আমাদের যে ট্রেনগুলো দেওয়া হয়, ট্রেনগুলো কিন্তু ওপরে এরকম তারের মাধ্যমেও চলবে, কিন্তু কানেকশানটা যেহেতু মাটির সাথেই আছে, সেই সময় থেকে স্পেস অনেক ছোট ছিল তখনকার, তাই জন্য আমাদের মেট্রো স্টেশনগুলো এইভাবেই তৈরি করা হয়। ফাঁকা ছিল। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল।
পুরনো এয়ারপোর্ট। আচ্ছা, ওপরে উঠলে কিন্তু দৃশ্য বেশ সুন্দর, দারুণ। দেখো গ্রিনারি, দেখো কাকে বলে। এসে পৌঁছালাম আমরা কারওয়ান বাজার, পৌঁছালাম। সময় আপডেট হচ্ছে 12:18। চলে এলাম আমরা একদম বাইরে। এরপর কারওয়ান বাজার থেকে বাইরে বেরিয়ে চলে গেলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এটা বাংলাদেশের সবথেকে বড় একটা শপিং মল। বলা হয় এশিয়া মহাদেশের যে পূর্ব দিক তার মধ্যেও নাকি একটা বড় শপিং মলের মধ্যে একটি এই বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এখন আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আর সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের, আর প্রত্যেকটা ফ্লোর এক একটা। দেখো এটা পুরো জামা কাপড়ের ফ্লোর, জামা কাপড়ের মার্কেটের জন্য এই ফ্লোরটা। আর আমি যে এখন এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছি, বাংলাদেশের সবথেকে বড় নাকি, মানে ঢাকার মধ্যে সবথেকে বড় নাকি শপিং মল বলা হয় এই বসুন্ধরা শপিং মলটাকে। আর খুব কিন্তু সুন্দর, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ক্যাটাগরি অফ জিনিস পাওয়া যায়। মানে এমন সুন্দর করে বানানো। এই যে ফ্লোরটা থেকে আমরা ক্রস করে বেরোচ্ছি, এটা কিন্তু পুরোটাই জুয়েলারির। এখন আমরা আবার ওপরে চলে এলাম, এটা আবার জুতো দেখতে পাচ্ছি কয়েকটা জায়গাতে। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স গ্যাজেট, এই যে এক পাশে জুতো আর এক পাশে ইলেকট্রনিক্স গ্যাজেট। বেশ অন্যরকমভাবে কিন্তু এই মলটাকে সাজানো, একদম পুরো সাজানো গোছানো। কি সুন্দর দেখো এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এই পোর্শনটা, ও অসাধারণ। হয় হেভি কিন্তু, বল দারুণ। সিরিয়াসলি এশিয়ার মধ্যে কিন্তু র্যাঙ্ক করে এই শপিং কমপ্লেক্সটা। এখানে আসলে তোমরা প্রচুর ব্র্যান্ড দেখতে পাবে। আর ওপরটা হচ্ছে একদম ফুড কোর্টের জন্য, আর প্রত্যেকটা ফ্লোর আলাদা 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 আলাদা। তো এখন আপাতত এখানেই এসেছি, দাদা আমি বোন সবাই মিলে কিছু শপিংয়ের জন্য আসা হয়েছে। চলো চলে এলাম এখান থেকে বাইরে। এখন আমরা যাচ্ছি তো ধানমন্ডি। ঢাকার এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না বল? আর ট্রাফিকটাও একটু কম। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রোড নাম্বার 32, ধানমন্ডি। আমরা এখন এই জায়গাটাতে এলাম। এখন আমরা তোমাদেরকে এরপর আর ভিডিও কিছু দেখাতে পারবো না। দেখো জায়গাটা বেশ অন্যরকম কিন্তু। আর এখানে কোনোরকমভাবে এক্সট্রা অন্য কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয় না। আর আমি তোমাদেরকে ভেতরে যখন ঢুকে যাব, এখানে এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেখানে বঙ্গবন্ধু যেদিনকার মারা যান, বঙ্গবন্ধুর সমেত তার ফ্যামিলির আরও যারা এখানে, তাদের সবাইকে মেরে দেওয়া হয়েছিল গুলি করে, অনেক প্ল্যানিং করে। তো আমরা এখন সেই জায়গাটাতেই এসেছি। আমি আগেও ঘুরে গেছি এই জায়গাটা। দেখো ইনি তো জানো তোমরা, বাংলাদেশের যে নোটে এনাকেই দেখতে পাই আমরা। আর ওনাকে স্মৃতি স্মরণে এগুলোর দেওয়া হয়েছে। জাতির জনক বলা হয় কিন্তু বাংলাদেশের। ইনি হচ্ছেন বঙ্গবন্ধু। অন্যরকম বেশ জায়গাটা। আর এই হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি। আমরা এখন এখান থেকে ঢুকবো, তবে আর দেখাতে পারবো না এরপরে। 5 টাকা করে টিকিট আমরা কেটে নিলাম। এখন এই টিকিট আমরা দেখিয়ে ভেতরে ঢুকবো। ধানমন্ডির এই 32 নম্বর বাড়ি, যেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি। ওনার ভালো নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো এখন আমরা ওনার এই বাড়ির সমস্ত কিছু দেখেই এলাম। দেখো তোমাদের তো যাওয়ার সময় দেখালাম যে এনাকে শ্রদ্ধার জন্য এরকম প্রতিদিন ফুল দেওয়া হয়, এই যে। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওই বাড়ি যেখানে 1975 সালের 15ই আগস্ট একসাথে টোটাল 17 জনকে হত্যা করা হয়েছিল। তার মধ্যে 9 জনকে এই বাড়িতে হত্যা করা হয়েছিল। মানে এর পেছনে অনেক ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো কিন্তু মানে খুবই কি বলবো, দুঃখজনক। মানে যখন ওই ভেতরে গিয়ে পড়ছিলাম যখন ভেতরে গিয়ে, তখন কিন্তু মানে যারা বাংলাদেশে তারা তো রিয়েল ফিলটা জানেই। আর আমরা বুঝতে পারছিলাম যে সেদিন কি হয়েছিল অ্যাকচুয়ালি। মানে রক্তের দাগগুলোকে, বুলেটের দাগগুলোকে কি সুন্দর করে স্টোর করে রেখেছে এখনও। আর সেগুলো দেখলে একটা অন্যরকমই লাগছিলো যে কীরকম একটা যুদ্ধ টাইপের হয়েছিল ভেতরে। মানে কীরকমই না হামলা করে ওদের ওপর আটক করে তারপরে সবাইকে গুলিবিদ্ধ করে মেরে দেওয়া হয়েছে। আর একটা সিঁড়ি আছে যেখানটায় বঙ্গবন্ধুর পুরো রক্তাক্ত দেহ পড়েছিল, সেটাকে একটা ছবিও আছে, প্লাস এক জায়গায় কৃত্রিমভাবে আঁকাও আছে।
তো এরকমভাবে কিছুটা হচ্ছে এই জায়গাটায় তোমরা আসলে দেখবে। ব্যাস আর কি, মানে সব থেকে খারাপ লাগলো আমার ওই 11 বছর না 12 বছরের বাচ্চাটাকেও মেরে দেওয়া হয়েছে। 7 বছরের বাচ্চাটাকেও মেরে ফেলা হয়েছে। কি যেন নাম ছিল ওর? উনি রাসেল, শেখ রাসেল, বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট ছিল। বঙ্গবন্ধুর সবথেকে ছোট ছেলে শেখ রাসেল, তাকে মেরে ফেলা হয়েছে। আর এই দিন হচ্ছে গিয়ে আমাদের এখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা, তিনি এই সময় ছিলেন না। আর তারপরে যেটা হচ্ছে শেখ হাসিনা আর শেখ রেহানা, ওরা হচ্ছে 2 বোন ছিল। হ্যাঁ, ওনারা বঙ্গবন্ধুর 2 মেয়ে ছিলেন। তো ওনারা যেদিনকে এখানে মানে চালানো হয় ওই আক্রমণটা, সেদিনকে এখানে ছিলেন না, ওনারা জার্মানিতে ছিলেন। জার্মানিতেও আক্রমণ করার চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু সেখানে করে ওঠা হয়নি, তাই ওনারা বেঁচে গিয়েছিলেন। তো পরবর্তীকালে ওনারা এই বাড়িটার সংরক্ষণের জন্য, সংস্কারের জন্য ঠিক করে, মানে মিউজিয়াম হিসেবে স্মৃতিগুলো থাকে স্মৃতিগুলো, তার জন্য 6 লক্ষ টাকা মতন এখানে দান করে জিনিসটাকে আমরা এসে দেখতে পাই। এগুলো ভিতরে অনেক জায়গায় লেখা আছে, সমস্ত কাজ তোমরা সবাই আসলে দেখতে পাবে। ওই যে রক্তর দাগগুলো, যেগুলো ভেতরে জামাগুলো যে পড়া ছিল, সেগুলোকেও এখন ওই অবস্থায় রাখা হয়েছে। ওই অবস্থাতেই রাখা হয়েছে, সংরক্ষণ করে। মারাত্মক, মানে অসম্ভব একটা অন্যরকম জায়গা। হ্যাঁ, মানে একটা অন্যরকম ফিলিং হলো। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আমার বাস এরিয়া হয়ে গেছে। এখন এসে পৌঁছালাম আমরা এই যে ঢাকেশ্বরী মন্দিরের কাছে, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। আমরা এসে পৌঁছালাম। আমরা এই বাংলাদেশে ঢাকা শহরের এই জাতীয় মন্দিরে, দেখো এখানে লেখা আছে শারদীয় দুর্গাপূজা 1430। এখানে দুর্গাপুজোর সময় কিন্তু এখানে ধুমধাম করে দুর্গাপুজো হয়। এখন এসে পৌঁছালাম এই বাংলাদেশের পুরনো ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে। এই হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, যেখানে তোমরা এলে সারা বছর দেখতে পাবে দুর্গাপুজো হয়। এখানে সব সময়ের জন্য এই দুর্গা মণ্ডপ এরকমইভাবে সাজানো থাকে, যেখানে দুর্গার ছেলে মেয়েদের তোমরা একসাথে, আমরা ঠিক যেমনভাবে দুর্গাপুজোতে দেখি ঠিক তেমনভাবেই দেখতে পাবে। এই এমন একটা মন্দির যেখানের এই যে দালানটা, এখানে একমাত্র বাংলাদেশে যেহেতু মুসলিম সম্প্রদায় বেশি, এখানে হিন্দুরাই একমাত্র প্রবেশ করতে পারে। আর অ্যাজ এ হিন্দু বাংলাদেশে এসে এটাও পেয়ে গেলাম, খুব সুন্দর লাগে। এই হোক, সারা বছর দুর্গা পুজো দেখার জন্য আর দুর্গা ঠাকুরকে দেখার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা জায়গা, যেটা আমার খুব ভালো লাগলো। আর এই ঢাকেশ্বরী মন্দিরের মধ্যেই আছে, আমরা একটু এগিয়ে যাব সামনের দিকে। এখানেই আছে কিন্তু আমাদের ভারতবর্ষের যে বলা হয় 51টা শক্তিপীঠ, সেই শক্তিপীঠগুলো কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষে নেই। তার মধ্যে এইখানে দেবীর মুকুটের মণি পড়েছিল। চলো তোমাদেরকে দেখাবো। তোমরা জানো যে দেবীর বিভিন্ন অংশ যখন শিব তাণ্ডব করছিল দেবীর দেহকে নিয়ে, আর তখন দেবীর বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছিটকে যায়, আর তারপরেই এখানে এসে পড়েছে মুকুটের মণি। আর তো এখন আমরা হেঁটে যাচ্ছি। এই হচ্ছে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকার জাতীয় মন্দির বলা হয় কিন্তু এই মন্দিরটাকেই। আর ঢাকেশ্বরী মন্দির, এই ঢাকেশ্বরী, এই ঢাকার ঈশ্বরী বা ঢাকার রক্ষাকর্তা, এখান থেকেই এসছে এই ঢাকার নামটা, এটা নাকি অনেকে মনে করে। আর বলা হয় যে ঢাকার সবথেকে বড় মন্দিরের মধ্যে হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দির। এই যে ঢুকে গেলাম একদম ঢাকেশ্বরী মন্দিরের ভেতরে। হাই, এই হচ্ছে জনপ্রিয় মন্দির, এখানে জাতীয় মন্দির। সত্যি ভাবতেই অবাক লাগে যে কলকাতা থেকে এসে ঢাকাতে, পুরনো ঢাকাতে এরকম একটা জায়গায় এসেছি। আর এখানকার মানুষজন বা বাংলাদেশের মানুষজন বলে যে এই মন্দিরটা দর্শন করা নাকি খুব ভাগ্যের ব্যাপার, মানে সহজে নাকি দর্শন করা খুব সময় সাপেক্ষ ব্যাপার, আর সহজে সবাই নাকি দর্শন করতে পারে না। আর সেখানে আমি চলে এসেছি। ভেতরে যে ঠাকুরমশাই পুজো করছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে এটাই কি 51টা যে শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম? তো উনি বললেন না, এটা নাকি আলাদাভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই আমি যেটা ইনফরমেশান দেখলাম যে উইকিপিডিয়াতে আছে বা অনলাইনে আছে, সেটার সাথে কোনো মিল পেলাম না। তো যাই হোক, তোমরা আমাকে জানিও যারা যারা আমার বাংলাদেশের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা আছো, যে এটা কি আদৌ ঠিক, কারণ আমি জানি না বাংলাদেশে এই মন্দিরটা সম্পর্কে। আর আমাদের ইন্ডিয়াতে যে 51টা শক্তিপীঠ আছে, সেটা বলা হয় যে বিভিন্ন জায়গায় সতীর বিভিন্ন অংশ পড়েছিল দেহে, তবে সেটা উনি বললেন যে এটা নয়। ভেতরের ভিউটা কিছুটা এরকম। এই যে দেখো দুর্গার এখানে একটা মূর্তি আছে, সমস্ত দুর্গা, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সবাই আছে।
এটা পুরো সোনার একটা বিগ্রহ। খুবই কিন্তু সুন্দর জায়গাটা, এই মন্দিরটা। মানে বিকেলবেলা করে অনেকে সন্ধ্যেবেলা করে এসে এই জায়গাটাতে বসে থাকে, আড্ডা মারে। তোমরাও যদি সন্ধ্যেবেলা করে আসো এই ভাইবটা কিন্তু আলাদা পাবে। আমি এসছি এখন বিকেল বিকেল, তোমরা আসলে খুব সুন্দরভাবে এই জায়গাটা দেখতে পাবে। শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। আমরা এখান থেকে এখন আবারও একটা রিক্সা নিয়ে নিলাম, এখন যাচ্ছি আমরা লালবাগ কেল্লা, তাই তো? হ্যাঁ, এটা পায়ে হাঁটা ওয়াকিং ডিস্টেন্সও আছে। হ্যাঁ, চাইলে তো মানে পায়ে হেঁটেও যেতে পারো। হ্যাঁ। আমরা এখান থেকে 30 টাকা করে নিয়ে নিলাম রিক্সা, আর চলে যাব একদম কেল্লার সামনে। আমরা সেবার এসে আর ঢুকতে পারিনি। গল্পটা কেমন হচ্ছে বলতো? মুর্শিদাবাদে আমার হয়েছিল, মনে পড়ছিল না? হ্যাঁ, এই যে চলে এলাম, এটা আমরা লালবাগ কেল্লার একটা গেট। এটা কি ভূতের বাড়ি? কেউ এসছো তোমরা? জানিও। এই হচ্ছে দেখো লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লা, বাংলাদেশের সবথেকে বড় একটা কেল্লা। এই হচ্ছে ব্যাড লাক, আজ সাপ্তাহিক ছুটিজনিত বন্ধ। দেখো এই হচ্ছে ব্যাড লাক। এই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি একটি অসমাপ্ত মুঘল কেল্লা। এই যে জায়গাটায় আমরা এখন এসেছি, এটা 1678 খ্রিস্টাব্দে এখানে বানানো শুরু হয়েছিল। তারপরে এটা অসমাপ্ত, মানে পুরোটা ঠিকঠাকভাবে তৈরি হয়নি। 1680 সালে এইটার কাজ শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটার শেষমেশ এটার পুরো কাজ আর কমপ্লিট হয়নি। এই হচ্ছে আমরা এই দুর্গটাতে এসেছি। এখানে টিকিটের ভাড়াটা লেখা আছে, দেখো বাংলাদেশিদের জন্য 30 টাকা, যারা স্কুলে পড়ে তাদের জন্য 10 টাকা, আর আমাদের জন্য হচ্ছে ফরেনদের জন্য 400 টাকা। হেভি ব্যাড লাক, এসে দেখছি এটা বন্ধ। 1678 সালে ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ এখানে যে ফোর্টটা, এটা তৈরির কাজ শুরু করেছিল। তারপরে আবার কোনো না কোনো কারণে উনি সম্রাট হন, তাই বন্ধ হয়ে যায় এই কাজ। তারপরে আবার 1680 সালে শায়েস্তা খাঁ যখন এটাকে আবার শুরু করতে যান, তখন তার কন্যা পরি বিবি মারা যান। তারপরে এই কাজ থামিয়ে দেওয়া হয়। এটা একটা অসমাপ্ত লালবাগ কেল্লা। এখন আমার বাদিকে আছে, এটা হচ্ছে ঢাকার একদম সেন্ট্রাল জেল। ক্রাইম করলেই এখানে। এখন এসে পৌঁছালাম আমরা ইসলামপুর রোড পুলিশ ফাঁড়ি। এটা হচ্ছে এই পুরনো ঢাকাতেই। আর এখানে আসছে আমার এক সাবস্ক্রাইবার, এখানে এক সাবস্ক্রাইবারের সাথে মিট করতে এসেছি। আমি স্ট্যাটাস দিয়েছি বাংলাদেশ এসছি যে ইনস্টাগ্রামে, তো সেটা দেখে ও আমাকে ফোন করেছে ইনস্টাগ্রামে আর বললো যে দাদা আপনি এসছেন, তো দেখা করবো। ওই জন্য আমরা চলে এলাম এক্সাইটমেন্টে। আইলাম ঠিক আছে আসছি, তো ও এখানটায় আসছে, তো চলো দেখাচ্ছি তোমাদের। এই তো চলে এসছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার। সুজয় তো তোমার নাম? হ্যাঁ হ্যাঁ, সুজয়, বাহ খুব কি লাগবে বলো? কি বলছো? আচ্ছা, ও হচ্ছে কি মেনলি বাইরের কিছু খাবার খায় না, ও হচ্ছে পিওর ভেজ খায় মেনলি, ঠিক আছে, আর ডিম খায়। এটা পুরো হিন্দু এরিয়া। আচ্ছা, ওই জন্য আমরা এই জায়গাটা দেখছি, এই খাবারগুলো দেখে না আমরা ওই জন্য খেতে ঢুকলাম। আপনি কি লাগবে বলো? সব টাটকা খাবার আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, নে না, তোর যেটা পছন্দ তুই নিতে থাক। আমি গজা বলেছি। ব্যাস ব্যাস, বারাণসীতে গিয়ে আমাকে প্রচুর ফোন করেছে, কোথায় পান খাবো, কোথায় খানা পান ভান্ডার। হ্যাঁ, গামা পান ভান্ডার। খানা পান ভান্ডার। হ্যাঁ, যাই হোক ভালো লাগে, এই সাপোর্টগুলোই দরকার। চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, তুমিও খেয়ে নাও। আমি লাঞ্চ করে আমি ভিউয়ার্স হচ্ছে, এটা করলে ভালো হবে। হ্যাঁ, এটা এখানে পুরো হিন্দু লাগে। এটা পুরো হিন্দু এরিয়া। এখানে প্রায় তোমার 95,000 পিপল থাকে, তার ভিতরে অনলি 3,000 মুসলমান। হ্যাঁ, টোটাল হলো হিন্দু। বাহ, একটা খুব সুন্দর জায়গায় এলাম তাহলে। আমি তোমাকে দেখাচ্ছি, আসো তুমি। যেই জন্য আমরা এখন এই সমস্ত খাবারগুলো নিলাম। আমি শুরু করে দিয়েছি। ও শুরু করে দিয়েছে। একদম খাওয়া দাওয়াটা খুব টেস্টি, দারুণ। আর আসার পরে এমন একটা ব্যাপার হলো, মানে আমরাও র্যান্ডামলি একটা দোকানে ঢুকে পড়েছি, আসার পরে ও বলছে যে দারুণ, বললো ও শুনলে তোমরা, তো সত্যি দারুণ খাবার, দারুণ খাবার। আর এখান থেকে ঢাকার যে ঘাট, লঞ্চ ঘাট, সেটা খুবই কাছে। এটা কি সদরঘাট? এটা শাকারি বাজার। শাকারি বাজার, ওই সদরঘাট ওটা, তাই তো? সদরঘাটের সামনে যাবো আমরা। এই দেখো আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম, এখানে প্রচুর মিষ্টি আছে, প্রচুর। এখানে চিনির দাম 150 টাকা কিলো, তাই জন্য এখানে মিষ্টির দামটাও অনেক। আর এখানে ভ্যারাইটি অফ মিষ্টি আছে, মানে যদি বলি যে এই মিষ্টিগুলো, এগুলো প্রায় 30-40 টাকা করে পিস।
আর এখানে মিষ্টি আমাদের যেমন পিস পিস করে আমরা কিনতে পারি, যে 10 পিস আমরা 50 টাকায় পেয়ে গেলাম, এখানে কিন্তু পুরো ব্যাপারটাই কেজিতে হয়। এই দেখো এখানে প্রাইসের সমস্ত কিছু লিস্ট দেওয়া আছে। রসগোল্লা কেজি 360 টাকা। বুঝতে পারছো, ওইখানে যেগুলো দেখলে এখানে বাংলাদেশের সমস্ত মিষ্টি সমস্ত কিছু কেজি হিসাবেই বিক্রি হয়। অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার, এটাই দাদারা বলল যে এইখানে একদম প্রপার হিন্দুরা এসে এখানে খেতে পারবে, প্রপার হিন্দুরাই এখানে রান্নাবান্না করে। আর আমরা যে এই যে গলিটা সদরঘাট যাওয়ার পথের এই যে গলিটা যেটা লেখা আছে শাঁখারি বাজার, এই গলিটা হচ্ছে পুরোটাই হিন্দুদের দোকান। মানে দাদা বললো যে 100%-এর মধ্যে 95% হচ্ছে পুরো হিন্দুদের। এই দেখো বর বউয়ের একদম এখানে শাখা সিঁদুর সমস্ত কিছু। মানে তোমরা এই পুরনো ঢাকাতে এসে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাও। এখান থেকে তো লঞ্চঘাট যারা লঞ্চ জার্নি করবে তাদের তো ঘোরা হয়েই যাবে। লঞ্চের টাইমিং যখন থাকবে তার ঠিক 2-3 ঘন্টা আগে এসে অবশ্যই ঘুরে নেবে। দেখো নামগুলোই একদম তোমাদেরকে চিনিয়ে দেবে যে সত্যি এই রকমও জায়গা আছে বাংলাদেশে, বেশ ভালো লাগে। বিশ্বনাথ বস্ত্র শিল্পালয়, মা দুর্গা, সব দোকানের নামগুলোই কিন্তু অন্যরকম। তো এই গলিতে আসলে তোমরা এই ব্যাপারটাও দেখতে পাবে। দেখো এই যে জায়গাটায় এলাম শাঁখারি বাজারে, এটা হচ্ছে পুরনো ঢাকার। এইখানে আসলে তোমরা এই মন্দিরটাও দেখতে পাবে শাঁখারি বাজারে। এই যে দেখো খুব জনপ্রিয় নাকি, আর গায়ে নাকি প্রচুর কোটি কোটি টাকার সোনার অলংকার পরানো রয়েছে। এই হচ্ছে মন্দিরটা, মানে এই গলিটাই কিন্তু এরকম, ওই জন্যই ঘুরতে আসে এখানে। বেশ কিন্তু ভালো লাগলো ঢাকায় এসে এরকমভাবে, বাংলাদেশের মতন একটা দেশে এসে। সত্যি অজানা ছিল যে এই জায়গাটাতে এত হিন্দুদের বসবাস, আর হিন্দু হয়ে এই জায়গাগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগে, সত্যি দারুণ। আচ্ছা তোমাদেরকে কালী মন্দিরটা দেখালাম, এটার খোঁজও দিল ও, ভালোই হলো। মানে সাবস্ক্রাইবার আমার, বাট সাবস্ক্রাইবার আর থাকলো না, একদম ভালো বন্ধু হয়ে গেছে এখানে আসার পরে। তো ও গাইড করে দিচ্ছে। এখন আমরা এই সন্ধ্যেবেলা যেহেতু এইখানে পাওয়া যায় বাসমতি চালের বিরিয়ানি, তাই তো? আচ্ছা একটু একটু দেখানো যাবে? আচ্ছা আচ্ছা, ফাইনালি গিয়ে আমরা কলকাতার মানুষ এসে এখানে দেখতে পেলাম এই বিরিয়ানি। দেখে যায় এবার এসে। না না, জাস্ট খেয়ে রাতের দিকে খাবো। এই দেখো দেখো, এটা মাটন আছে না? আচ্ছা দেখো মাটন কত করে? এক পিস দিয়ে 180 টাকা, 2 পিস দিয়ে 300 টাকা। অনেক সস্তা। 4 পিস দিয়ে 560 টাকা। প্রচুর সস্তা, আমাদের কলকাতা থেকে সস্তা সিরিয়াসলি। আর সত্যি কথা বলতে আমি বাংলাদেশে ঢাকাতে আসার পরে শুধু চারিদিকে দেখছি যে গোবিন্দভোগ চালের বিরিয়ানি, যেটা সব জায়গায় কাচ্চি বিরিয়ানি বলছে ওইখানে। বাট আমাদের কলকাতা থেকে যারা আসবে তাদের একটু বিরিয়ানি খেতে এখানে অসুবিধা হবে, বাট এই বিরিয়ানিটা পেলে আবার খেতে অসুবিধা হবে না। কিন্তু আবার বাংলাদেশ থেকে যারা আবার কলকাতায় যাবে তাদের আবার একটু অসুবিধা হবে। তবে এইটা দেখার পরে বেশ ভালো লাগলো যে এখানে আলুও পেয়ে যাচ্ছি। দেখি রাতে যদি ট্রাই করা যায়, বেশ ভালো। দেখো আলুও আছে, এবার বোন খুশি হয়ে গেছে, কারণ ও এগুলো তো খাই না, শুধু আলু বিরিয়ানি খায়। কটা পর্যন্ত পাবো? রাত 12টা পর্যন্ত। বাহ খুব সুন্দর। এখানে কিন্তু একদম যে কটা দোকান আছে সব কটাতেই এরকম আমরা বিরিয়ানি পেয়ে যাব এই ক্যাটাগরি। চলো এখন আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। এই গলিটা কিন্তু এসে মানে আর ওর সাথে ঘুরে আরও বেশি ভালো লাগলো যে সত্যি এই মানুষগুলো কিন্তু থাকা দরকার জীবনে। আচ্ছা আচ্ছা, আমরা এখন এই শাঁখারি বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম সদরঘাট লঞ্চ, তাই ঘাটতে সদরঘাট লঞ্চ ঘাটে চলে এসেছি। এইবার তোমাদেরকে একটু লঞ্চ দেখিয়ে দিই। আজকে দেবো আমি ট্রেলার, আর পুরো মুভি পরের ভিডিওতে আসবে। আজ আমার রনি মামা নিয়ে যাচ্ছে রনি মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে এই সদরঘাটে লঞ্চ ঘাটে। সুন্দরবন 14, এটা যাচ্ছে কোথায়? ঢাকা টু পটুয়াখালী যাচ্ছে এটা। ও হো হো হো, এই হচ্ছে কিন্তু বাংলাদেশের লঞ্চ। দেখো একবার কি লাগছে, দেখো এগুলো সব বরিশাল যাচ্ছে, এটাও বরিশাল যাচ্ছে।
বিশাল বরিশাল বলছে দেখো। হ্যাঁ। কত নাও, কত করে? 300 টাকা। 300 টাকা। নিচের কেবিন, না ডেক ডেক। আর কেবিনে গেলে আপনার 2200 2500 2200 2500। এসি এসি 5000 আছে 10000 আছে। এসি 5000 আছে 10000 আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, একটা বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। আচ্ছা, এটা বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। আচ্ছা, আর তার পাশেই হচ্ছে এই লঞ্চগুলো। সেরা সেরা জাস্ট। তোমাদেরকে এই আমি আগে পারাবাত 18 না, এটা পারাবাত 18তেই আমি আগে জার্নি করেছিলাম। এই যে দেখো, তো কলকাতা থেকে এসে এই লঞ্চে জার্নি করার মজাই আলাদা। এবার এই যে দাদা আমাকে সমস্ত কেবিনগুলো আর রুমগুলো সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। দাদা, এই জায়গাটায় হচ্ছে কত ভাড়া পড়ে? হ্যাঁ, আমাদের এখন নর্মালি ডেক ভাড়া ঈদের পরে তো একটু যাত্রী কম আছে, 300 টাকা। এখানে হচ্ছে ডেক বলা হয় এটাকে। ডেক বলা হয়। এটা হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে ডেক। থেকে বরিশাল 300 টাকা। ঢাকা থেকে বরিশাল যাবে 300 টাকা। সকাল 6টায় পৌঁছে যায় না? হ্যাঁ হ্যাঁ। এইবার আমরা যাচ্ছি ওপরে, চলো। এই দেখো, পারাবাতের লোগোটা কিন্তু আমার খুব সুন্দর লাগে, হেবি সুন্দর। এই হচ্ছে পারাবাতের এই সামনেটা পুরো একদম টাইটানিক ফিল। আর এইগুলো হচ্ছে সব রুম, কেবিন যাকে বলা হয়। এই লঞ্চগুলো কিন্তু বড় সড়ো কোনো টাইটানিক জাহাজের থেকে কম কিছু নয়, মানে ছোটো টাইটানিক বলা যেতে পারে, ছোটা টাইটানিক। এই যে এই ভিআইপি কেবিন দেখাচ্ছে, দেখো এখানে লেখা আছে বিজনেস ক্লাস লাউঞ্জ। চলো, এই দেখো ভেতরটা একবার, ওহো দারুণ জাস্ট যাকে বলে। এই একটা রুমে আমরা ঢুকলাম, দেখো ছোটোখাটো পুরো হোটেল একটা, জাস্ট মানে হোটেলও কম হয়ে গেল, মানে 5 স্টার যাকে বলে আমি মনে করি সেরকমই। লঞ্চের মধ্যে এরকম ব্যাপার আলাদাই। তাদের এটার ভাড়া কত থাকে? এটার ভাড়া 6000 টাকা। এটার ভাড়া থাকে 6000 টাকা। দেখো, 3 জন তো আরামসে জার্নি করতে পারবে, ফ্যামিলি 3 জন নিয়ে আরামসে। এসি আছে, খুব সুন্দর। আর এখানে হচ্ছে টয়লেট। আর এখান থেকে যদি বলি নদী দেখার জন্য নিজের পার্সোনাল একটা এরকম ব্যালকনি আছে। আর যেখানে আছে এখানে আবার বেসিন দেওয়া আছে, আয়না দেওয়া আছে, মানে এলাহি ব্যাপার। বাংলাদেশ এলে আসতেই হবে এগুলোতে। এই রুমটার ভাড়া হচ্ছে 8000 টাকা। দেখো, একদম সমস্ত কিছু চালিয়ে দেবে, এসি বাগেরা সমস্ত কিছু। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটু ডবল বেড আছে। আর এখানে বসার সুবিধা আছে প্রচুর। হ্যাঁ, প্রচুর গরম এখন, কারণ এখন সব কিছু চালু করেনি। আর এখানে আছে বেসিন দেওয়া আছে, এখানে আয়না, বাইরে আর গেলাম না, সবই একই রকম। এবার দাদা দেখাবে এই ম্যাজেস্টিক, এই লেখা আছে তাই তো, এই ম্যাজেস্টিক রুমটা দেখাবো। দাদা ভেতরে লাইট ফাইটগুলো জ্বালাচ্ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। কেউ বলবে এটা আমরা একটা লঞ্চের মধ্যে আছি। ইয়েস, আমরা একটা লঞ্চের মধ্যে আছি। আর দেখো কেমন ঘামছি, কারণ লঞ্চে এখনও এসি চালু করা হয়নি, কারণ 9টায় ছাড়বে। আর এখন টাইম আপডেট হচ্ছে 6:30। তাই যখন ছাড়বে তখন তো এগুলো চালু হয়েই যায়। নিয়ে যাই ভেতরে, ট্যুরটা দেখো। ও ভাই দেখো একবার, এখানে ডবল বেড একটা, এখানে একটা ডবল বেড, আলাদাই লাগছে, আলাদাই। মানে একটা বন্ধুদের গ্রুপ হোক বা ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর, খুব সুন্দর। এসি আছে এদিকে, আর এইদিকে যেমন বলেছি দেখো কি সুন্দর, এখানে একটা ব্যালকনি দেওয়া আছে যেখান থেকে তোমরা এই নদীর ভিউ পাবে, হয়ে যাবে। দাদা এটার ভাড়া কত থাকে? এটা 10,000 টাকা ভাড়া থাকে তোমরা যখন এই বরিশাল থেকে ঢাকা যাবে। সত্যি মানে ফিদা হয়ে যাবে। যারা আসছো ওয়ান টাইম একটা জার্নি করতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানে আরামসে একদিন আসো। এই হচ্ছে পুরো দেখো কেবিন। এইখানটা কিন্তু খুব সুন্দর লাগে, সত্যি বলছি। ওয়েলকাম টু টাইটানিক অফ বাংলাদেশ। বাংলাদেশের টাইটানিকে তোমাদের স্বাগত। তোমরা এই জায়গাটায় আসলে জাস্ট ফিদা হয়ে যাবে, সিরিয়াসলি। প্রত্যেকটা এগুলো এক একটা রুম। ইয়েস, এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু সত্যি এই জিনিসগুলো দেখার জন্য বাংলাদেশে আসতেই হয়। প্রচুর ঘামছি, তবে জোশ আর এনার্জি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই ভালোবাসাটা তোমরা দাও, কিসের মাধ্যমে আর কিছু বললাম না। এরকম হচ্ছে দেখো, এইগুলোর কেবিনগুলো হয়, এ দেখো এরকম বেড দেওয়া থাকে 1000 টাকা। এইগুলো হচ্ছে 1000 টাকা করে। আচ্ছা, এখানে ডবল বেড আছে, ওই জন্য এটা 2000 টাকা। হ্যাঁ, এখানে হ্যাঁ, এটাই সিঙ্গেল যেটা আছে ওটা 1000 টাকা। তো এরকম হয়, কিছুটা ভেতরে লোকজন ছিল আর এগুলো বন্ধ আছে সব, তাই তোমাদের দেখাতে পারলাম। তবে অনেক কটা তোমাদেরকে দেখালাম। এটা আমরা এসে গেলাম আবার 3য় তলাতে। বাপরে,
কি বলবো তোমাদের, 3 তলা বাড়ি, বুঝতে পারছো? এর ওপরেও আছে, এখন 4 তলায় উঠবো। 5 স্টার হোটেলকে ফেল মানিয়ে দেবে, এত সুন্দর দেখতে। হেভি হেভি, মানে সেরা জাস্ট। দেখো এখানে একটা ছোটো মতন পুরো মুদিখানা দোকান লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু সেরা লাগে আমার। মানে এর ভেতরে একটা এরকম দোকান যেখানে সমস্ত কিছু তুমি পাবে। তোমরা যখন আসবে এই জায়গাটা যখন দাঁড়িয়ে ছবি তুলবে না, রিয়েল টাইটানিক। এখন আমরা যাচ্ছি ছাদে, আর এই দেখো এই পুরো যে কেবিন এরিয়া অসাধারণ সুন্দর। এখন চলে এলাম এই লঞ্চের পুরো ছাদে। ও হো হো, কি হাওয়া দিচ্ছে। আমরা এখন এই যে নদীটার ওপরে আছি, এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। অসাধারণ সুন্দর লাগে, অসাধারণ সুন্দর, সিরিয়াসলি। দেখো এখানে বসে পুরো চালানো হয়, মাস্টার রুম। আচ্ছা, এটা যাচ্ছে পটুয়াখালী, ঢাকা থেকে পটুয়াখালী। এটা ছেড়ে দিল নাকি? বিভৎস বড় লঞ্চ, বিভৎস বড়। চলো এখন বাইরে চাই। আচ্ছা ভালো। হ্যালো, এখন মোহন চাঁদ এই যে লেখা আছে। হ্যাঁ, এখানের মিষ্টি খুব বিখ্যাত, যেটা খুশি। দেখো এখানে সব মিষ্টিতে লেখা আছে কেজি। দেখো এখানে ব্যাপারটা কিন্তু পুরোই আলাদা, কলকাতার মতন আমাদের পিস হিসাবে বিক্রি হয় না। আচ্ছা, বাংলাদেশে এটার নাম হচ্ছে ল্যাংচা, আর এটার নাম হচ্ছে মালাইকারি, আর আমরা কলকাতায় এই মিষ্টিটাকে বলি ছানার মিষ্টি। ছানার মিষ্টি, এটা টোটাল মাওয়ার দিয়ে তৈরি আর মিষ্টি, মাওয়ার মিষ্টি। এটা মাওয়ার চমচম, এটা ল্যাংচা। আর ল্যাংচা মানে আমাদের যেমন এই যে শুকনো মিষ্টি হয়, যেটা হচ্ছে ছানার আমরা মিষ্টি বলি, মানে ছানার গজা বলি, সেটাকে কেটে মাঝখান থেকে একটা ইয়ে দেওয়া হয়েছে, ক্ষীর দেওয়া হয়েছে, তাই তো? দারুণ সব। এত এক্সাইটমেন্টের সাথে আজকে সারাটা দিন কাটলো, এই পুরনো ঢাকা ঘুরলাম। হয়তো আরও অনেক জায়গা আমরা ঘুরতে পারতাম। হ্যাঁ, আমি আরও 2-3টে জায়গা বাদ দিয়েছি পুরনো ঢাকাতে, মানে ঘোরার একদম সময় পাইনি, সবার সাথে সময় কাটাতে কাটাতে। আর শেষে আমার যে সাউন্ড, সেই সাউন্ড আমি অন করতে ভুলে গেছিলাম, তাই আর সাউন্ড আসেনি। যাই হোক, আজকের মতন এই পুরনো ঢাকার ভিডিওটাকে এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, বাংলাদেশ থেকে যারা দেখছো তারাও জানাও। চলো আজকের ভিডিওটাকে এখানেই করি শেষ। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।